Hello everyone, welcome to CSE 201 Numerical Methods and Computer Programming course. আমরা আমাদের লাস্ট ভিডিওতে দেখেছি আমরা ডিরেক্ট মেথডের আন্ডারে গাউস এলিমিনেশন মেথড ব্যবহার করে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করতে পারি। আজকে আমরা ডিরেক্ট মেথডের আন্ডারে আরেকটি মেথড দেখব, সেটা হচ্ছে গাউস জর্ডান এলিমিনেশন মেথড। এই মেথড ব্যবহার করে কিভাবে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি আজকে তা দেখব। তো আমরা প্রথমেই তিনটি সেট অফ লিনিয়ার ইকুয়েশন দেখে নিই। তো এই জেনারেল সেট অফ লিনিয়ার ইকুয়েশনে বরাবরের মতোই তিনটি ভেরিয়েবল x1 x2 x3 রয়েছে। b1 b2 b3 হচ্ছে কনস্ট্যান্ট এবং এর ভ্যালুগুলো হচ্ছে ভেরিয়েবলের কোফিশিয়েন্টের ভ্যালু। গাউস জর্ডান এলিমিনেশন মেথড ইটসেলফ এ ডিরেক্ট মেথড, তাই এই মেথডের ক্ষেত্রেও আমরা আগে থেকে জানি যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব যাতে আমরা ইভেনচুয়ালি আমাদের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করতে পারি। তো গাউস জর্ডান মেথডে যেইভাবে আমাদের ম্যাথটি করতে হবে সেটি হচ্ছে, আমরা যেরকম গাউস এলিমিনেশন মেথডে আমাদের সিস্টেমটি ছিল যে আমাদের প্রথম স্টেপে A21 এবং A31 এর ভ্যালুকে 0 করা এবং পরের স্টেপে A32 এর ভ্যালুকে 0 করা, যাতে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি করতে পারি এবং ব্যাক সাবস্টিটিউশন করে আমাদের গিভেন ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালুগুলো বের করতে পারি। আর গাউস জর্ডান এলিমিনেশন মেথডে আমরা যখন স্টেপ বাই স্টেপ ম্যাথ করব এবং কিছু এলিমেন্টকে এলিমিনেট করব, এক্ষেত্রে আমাদের স্টেপগুলো যেরকম হবে স্টেপগুলো এখানে উল্লেখ করা আছে। প্রথম স্টেপে আমাদের টার্গেট হবে A11 x1কে 1 করা এবং অ্যাট দ্য সেম টাইম A21 A31কে 0 করা। পরবর্তী স্টেপে আমাদের টার্গেট হবে A22কে 1 করা এবং A12 এবং B2কে 0 করা। থার্ড স্টেপে আমাদের টার্গেট হবে A33কে 1 করা এবং অ্যাট দ্য সেম টাইম A13 এবং 23কে 0 করা। তো বেসিক্যালি আসলে আমরা যা করছি যে আমরা ডায়াগোনাল এলিমেন্টগুলোকে 1 করছি এবং বাকি এলিমেন্টগুলোকে কলাম বরাবর যে বাকি এলিমেন্টগুলোকে 0 করছি। এভাবে করে আমাদের তিনটে স্টেপ কমপ্লিট করতে হবে। তিনটে স্টেপ কমপ্লিট করার পরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তারপরে ফার্দার কিছু কাজ করার মাধ্যমে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো। তো আমরা লাস্ট ভিডিওগুলোতে দেখেছি কিভাবে আমাদের গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন থাকলে আমরা সেটাকে একটা ম্যাট্রিক্স ফর্মেটে লিখতে পারি। গাউস এলিমিনেশন মেথডে দেখেছি যে আমাদের যদি গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে ম্যাট্রিক্স ফর্মেটে লিখতে পারি। তো আমরা যদি ম্যাট্রিক্স ফর্মেটে সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে লিখি তখন প্রথম যে ম্যাট্রিক্সটা হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলছি কোফিশিয়েন্ট অফ দ্য ভ্যারিয়েবল ম্যাট্রিক্স ইনটু ভেরিয়েবল ম্যাট্রিক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সগুলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমরা আবার এই ইকুয়েশনগুলো ফেরত পাবো। এক্ষেত্রে আমি যদি ভেরিয়েবলের কোফিশিয়েন্টের ম্যাট্রিক্সটিকে ক্যাপিটাল এ ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট ভেরিয়েবলের ম্যাট্রিক্সটিকে ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্স এবং কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটিকে বি ম্যাট্রিক্স দ্বারা ডিনোট করি, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ম্যাট্রিক্স এ into X matrix, which is actually the matrix of the variable, equal to matrix B, which is basically the matrix of the constant. তাহলে AX equal to B matrix। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে একটু রিঅ্যারেঞ্জ করে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি ভেরিয়েবলের ম্যাট্রিক্স ইকুয়াল টু কনস্ট্যান্টের ম্যাট্রিক্স divided by matrix of the variable of the coefficient, matrix of the coefficient of the variable. So finally আমরা এটাকে যদি ফাইনালি রিঅ্যারেঞ্জ করে লিখি তাহলে আমরা দেখতে পাবো যে A inverse matrix into B matrix equal to X matrix। তাহলে আমরা এখান থেকে আসলে দেখতে পাচ্ছি যে আমরা যদি ভেরিয়েবলের কোফিশিয়েন্টের যে ম্যাট্রিক্সটি তার ইনভার্স ম্যাট্রিক্সটি বের করতে পারি, তাহলে সেই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে কনস্ট্যান্টের ম্যাট্রিক্স গুণ করলে আমরা ভেরিয়েবলের ম্যাট্রিক্সটি পেয়ে যাব। আমরা এখানে ক্যাপিটাল এক্স বলতে আসলে x1 x2 x3 অথবা আমাদের প্রশ্নে যেভাবে ভেরিয়েবলটা দেওয়া থাকে সেই ভেরিয়েবলের প্রথম, সেকেন্ড এবং থার্ড ভেরিয়েবল নিয়ে যে ম্যাট্রিক্সটি সেই ম্যাট্রিক্সের কথা বলছি। তো আমরা যদি সামহাও আমাদের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি এবং আমাদের গিভেন ইকুয়েশন থেকে কিন্তু আমরা বি ম্যাট্রিক্সটি পেয়ে যাব। তাহলে ইনভার্স ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্স এর সাথে বি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আমরা
ভেরিয়েবলের ম্যাট্রিক্সটি পেয়ে যাব এবং ভেরিয়েবলটি যেহেতু একটি আমাদের তিনটি যদি আননোন গিভেন থাকে তিনটি যদি আমাদের লিনিয়ার সেট অফ ইকুয়েশন দিয়ে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের তিনটি আননোন ভেরিয়েবল থাকবে। সেক্ষেত্রে আমাদের এই এক্স ম্যাট্রিক্সের অর্ডারটা হয়ে যাবে একটি 3/1 অর্ডারের ম্যাট্রিক্স, যেখানে প্রথম রোটি আসলে হচ্ছে প্রথম রো হচ্ছে প্রথম ভেরিয়েবল, দ্বিতীয় রোটি দ্বিতীয় ভেরিয়েবল এবং তৃতীয় রোটি তৃতীয় ভেরিয়েবল। সেক্ষেত্রে আমরা যদি এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটি গুণ করি তাহলে আমরা একটি 3/1 অর্ডারের ম্যাট্রিক্স পাবো, যেখানে প্রথম রো এর ভ্যালুটা হবে আসলে আমাদের প্রথম ভেরিয়েবলের ভ্যালু, দ্বিতীয় রো এর ভ্যালুটা হবে দ্বিতীয় ভেরিয়েবলের ভ্যালু এবং তৃতীয় রো এর ভ্যালুটি হবে তৃতীয় ভেরিয়েবলের ভ্যালু। তাহলে এভাবে সহজেই আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে পারবো ইউজিং গাউস এলিমিনেশন মেথড। তো আমাদের আসলে আলটিমেট টার্গেট হচ্ছে সামহাউ এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটি বের করা। এই ম্যাট্রিক্সের যদি ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা বের করতে পারি তাহলে ইজিলি আমরা বি ম্যাট্রিক্সের সাথে গুণ করে ভেরিয়েবলের ম্যাট্রিক্সটি বের করতে পারবো। তো আমরা দেখিয়েছি গাউস এলিমিনেশন মেথডে, গাউস জর্ডান এলিমিনেশন মেথডে আমাদের কিভাবে ম্যাট্রিক্সটি তৈরি করতে পারি, ইনভার্স ম্যাট্রিক্স অফ এ ম্যাট্রিক্স। গাউস এলিমিনেশন মেথডে আমাদের প্রথমে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ম্যাট্রিক্সটি এই ফরম্যাটে লিখতে হবে, তারপরে আমরা ইভেনচুয়ালি স্টেপ বাই স্টেপ আমাদের ক্যালকুলেশন করার মাধ্যমে এই ইনভার্স ম্যাট্রিক্সটি পাবো। প্রথমে আমাদেরকে যখন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে এবং বলে দেওয়া থাকবে গাউস জর্ডান এলিমিনেশন মেথডে সলভ করতে হবে, তখন প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সটি তৈরি করতে হবে। এই ম্যাট্রিক্সটি আসলে প্রথম এতটুকু পোর্শন গিভেন ইকুয়েশনের গিভেন ভেরিয়েবলের যে ম্যাট্রিক্সটি সেই ম্যাট্রিক্সটি, প্রথম কলামটি হচ্ছে প্রথম ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে, দ্বিতীয় কলামটি দ্বিতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্ট এবং তৃতীয় কলামটি তৃতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে তৈরি করা তিনটি কলাম। এবং এই এতটুকু পোর্শন এই কোফিশিয়েন্টের ম্যাট্রিক্সটা যত অর্ডারের হবে ঠিক তত অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা এর পাশে লিখব। যেহেতু আমাদের তিনটি জেনারেল ইকুয়েশন দিয়ে দেওয়া ছিল এবং তিনটি আননোন, তখন আমরা 3/3 একটি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স পেয়েছি। সেই ম্যাট্রিক্সের সেম অর্ডারের আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাশে লিখে টোটাল যে ম্যাট্রিক্সটি ফর্ম হবে আমাদের প্রথমে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন থেকে এই ম্যাট্রিক্সটি লিখে নিতে হবে। তারপর আমরা গাউস জর্ডান এলিমিনেশন মেথডে যে স্টেপগুলো বলেছিলাম, যে প্রথম স্টেপে a11 কে 1 করা এবং বাকি দুটি এলিমেন্টকে 0 করা, পরবর্তী স্টেপে a12 এবং a32 কে 0 করা এবং a22 কে 1 করা, এবং থার্ড স্টেপে a13, 23 কে 0 করা এবং a33 কে 1 করা, এই স্টেপগুলো অ্যাপ্লাই করব। আমরা যখন এই স্টেপগুলো অ্যাপ্লাই করব, তিনটে স্টেপ কমপ্লিট করার পরে আমরা দেখতে পাবো আসলে আমরা শুরুতে যে ম্যাট্রিক্সটিকে এই ফরম্যাটে লিখেছিলাম এই ম্যাট্রিক্সের চেহারাটা এরকম হয়ে যাবে। আসলে তিনটে স্টেপ অ্যাপ্লাই করার পরে দেখা যাবে যে লেফটে যে 3/3 কোফিশিয়েন্টের ম্যাট্রিক্সের পোর্শনটি ছিল সেটি একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে এবং রাইটের যে 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্সটি ছিল সেই ম্যাট্রিক্সটা নন জিরো ভ্যালু সম্পূর্ণ একটি ম্যাট্রিক্সে পরিণত হবে। তিনটা স্টেপ কমপ্লিট করার পরে যখন আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন রাইটের যে 3/3 পোর্শনটুকু, এই পোর্শনটুকুই হচ্ছে আসলে আমাদের কোফিশিয়েন্টের ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তিনটি স্টেপ শেষে আমাদের ম্যাট্রিক্সটা যখন এরকম আকার ধারণ করবে তখন আমরা এই পোর্শনটাকে বলবো হচ্ছে এই ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে আমাদের যে টার্গেট ছিল এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা সেটা হয়ে যাবে। তারপর এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে আমরা বি ম্যাট্রিক্সের গুণ করে ফাইনালি ভেরিয়েবলের ম্যাট্রিক্স পেয়ে যাব এবং ভেরিয়েবলের ম্যাট্রিক্স পেয়ে গেলে আমরা ভেরিয়েবলের ভ্যালু পেয়ে যাব। তো আমরা একটা ম্যাথে দেখি যে কিভাবে আমরা গাউস জর্ডান এলিমিনেশন মেথড ব্যবহার করে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারি। যদি আমাদের প্রশ্নটি এরকম দিয়ে দেওয়া থাকে, use Gauss Jordan elimination method to solve the given equation, ওকে, এখানে সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে এবং আমাদেরকে এই সেট অফ লিনিয়ার ইকুয়েশনকে হচ্ছে গাউস জর্ডান এলিমিনেশন মেথডে সলভ করতে হবে। আমরা প্রথমেই বলেছি যখন আমাদের গাউস জর্ডান এলিমিনেশন মেথডে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া থাকবে তখনই আমাদের প্রথম কাজটি হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স তৈরি করার জন্য যে একটা 6/3 অর্ডারের ম্যাট্রিক্স একটু আগে দেখলাম সেই 3/6 অর্ডারের ম্যাট্রিক্সটি তৈরি করে ফেলতে হবে। তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এলিমিনেশন করে আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্সটি তৈরি করব। তো প্রথমে আমাদের যে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে দেওয়া আছে সেখান থেকে যদি আমরা
এই ম্যাট্রিক্সটাকে তৈরি করে নিই, তাহলে আমাদের প্রথম যে কলামটি হবে, প্রথম ভেরিয়েবলের কোফিশিয়েন্ট দিয়ে যে ম্যাট্রিক্সটি, তা দ্বিতীয় কলামটি হবে দ্বিতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্টের ম্যাট্রিক্স, এবং তৃতীয় কলামটি হবে তৃতীয় ভেরিয়েবলের কোফিশিয়েন্ট নিয়ে তৈরি কলাম। তারপর যেহেতু এই এতটুকু পোর্শন একটা 3/3 অর্ডারের কোফিশিয়েন্টের ম্যাট্রিক্স, সুতরাং আমরা 3/3 অর্ডারের একটি আইডেন্টিটি বা অভেদক ম্যাট্রিক্স পাশে লিখব। তো আমাদের 3/6 অর্ডারের ম্যাট্রিক্সটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এই 3/6 অর্ডারের ম্যাট্রিক্সটিতে স্টেপ বাই স্টেপ আমাদের যে 1 এবং 0 করার কাজগুলো সেগুলো করব। ইভেনচুয়ালি আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সটি পেয়ে যাব। তো চলুন প্রথম স্টেপে আমরা কিভাবে, আমাদের প্রথম স্টেপে যে টার্গেটটা আছে যে A11 কে 1 করা এবং A21 এবং 31 কে 0 করা, এভাবে আমরা প্রথম স্টেপে এই কাজটি করব। ওকে, একইভাবে দ্বিতীয় স্টেপে আমরা A22 কে 1 করব এবং এই দুটি এলিমেন্টকে 0 করব। থার্ড স্টেপে আমরা এই ভ্যালুটিকে 1 করব এবং এই দুটি ভ্যালুকে 0 করব। তো তারপরে আমরা ফাইনালি তিনটে স্টেপ শেষে এই ইনভার্স ম্যাট্রিক্সটি পেয়ে যাব। আমাদের এই 3/6 অর্ডারের ম্যাট্রিক্সের প্রথম রোটি হচ্ছে রো 1, দ্বিতীয় রোটি হচ্ছে রো 2 এবং তৃতীয় রোটি হচ্ছে রো 3। এখন আমরা আমাদের লাস্ট ক্লাসে আমরা যেভাবে একটা জেনারেল প্যাটার্ন ফলো করে এলিমেন্টগুলোকে 0 করেছিলাম, ঠিক সেম প্যাটার্নটি আজকে ফলো করে আমরা এলিমেন্টগুলোকে 0 করব। এবং আমরা 1 করার জন্য কি সহজ উপায় অ্যাপ্লাই করতে পারি সেটা দেখব। তো আমাদের প্রথম স্টেপ আমরা করছি। প্রথম স্টেপে আমাদের টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে 1 করা এবং অ্যাট দ্য সেম টাইম এই দুটি এলিমেন্টকে 0 করা। তো প্রথম রোটাকে 0 করার জন্য, প্রথম রো এর এলিমেন্ট এই 11 কে 1 করার জন্য আমরা সিম্পলি 3 কে যদি 3 দিয়ে ডিভাইড করে দেই, তাহলে আমরা এই ভ্যালুটাকে 1 করে ফেলতে পারি। তাহলে আমরা প্রথম রো এর যে চেঞ্জটা করব সেটা যদি জেনারেল ওয়েতে লিখি, তাহলে আমরা R1/3 করলে কিন্তু আমাদের এই এলিমেন্টটাকে 1 করে ফেলতে পারবো। বাকি এলিমেন্টগুলোতে কি চেঞ্জ হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না। এবং আগের মেথডে আমরা বলে দিয়েছি আমরা যখন যেই রোয়ে যে চেঞ্জ করব আমাদের পাশে লিখে দিতে হবে যে আমরা কি চেঞ্জ করছি। তো আমাদের যেহেতু প্রথম রোতে চেঞ্জ করব, সুতরাং আমাদের রোয়ের নামটা হয়ে যাবে R1 ইকুয়াল টু হচ্ছে R1 ডিভাইডেড বাই 3। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা R1 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা প্রথম রোয়ের ভ্যালুগুলো 3 দিয়ে ভাগ করব। এক্ষেত্রে 3/3 করলে আমাদের A11 এর ভ্যালু হয়ে যাবে 1, যেটা আমাদের প্রথম স্টেপে করা লাগতো, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে একইভাবে বাকি ভ্যালুগুলো হবে -0.1 ডিভাইডেড বাই 3। আমরা চাইলে এটাকে ডেসিমেল আকারেও লিখতে পারি। ডেসিমেল আকারে লিখলে আমরা দশমিকের পর সিগনিফিকেন্ট 4 ঘর পর্যন্ত লিখব। তারপরে ভ্যালুটা হবে -0.2 ডিভাইডেড বাই 3। তারপর ভ্যালুটা হবে 1 ডিভাইডেড বাই 3। তারপর ভ্যালুটা হবে 0 ডিভাইডেড বাই 3 which is equal to 0, এবং ফাইনালি 0 ডিভাইডেড বাই 3 which will be equal to 0। তারপর এখন আমাদের একই সাথে আমাদের এখন টার্গেট হচ্ছে A21 এবং A31 কে 0 করা। তো প্রথমে A21 কে 0 করব। আমরা লাস্ট ক্লাসে গাউস এলিমিনেশন মেথডে যে জেনারেল প্যাটার্নটা ব্যবহার করে কোনো এলিমেন্টকে 0 করেছি, আজকে আমরা সেই প্যাটার্নটি ফলো করব। তো আমরা যেহেতু এখন সেকেন্ড রোতে চেঞ্জ করছি, সুতরাং আমার নতুন রো এর নাম হয়ে যাবে R2 প্রাইম রো। তারপরে আমরা লাস্ট ক্লাসের প্যাটার্নটাই ফলো করছি। আমরা যেই রোটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেই রোটা লিখব। আমরা যেহেতু R2 রোকে চেঞ্জ করতে চাচ্ছি তাই R2 রো লিখব। R2 মাইনাস যেই এলিমেন্টটাকে 0 করতে চাচ্ছি সেই এলিমেন্টটি লিখব। সেই এলিমেন্টটি হচ্ছে 0.1 ডিভাইডেড বাই আমরা সেই এলিমেন্টটি যে কলাম বরাবর আছে সেই কলামের ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে ভাগ করব, which is equal to 3 ইন্টু ডায়াগোনাল এলিমেন্টটি যেই রোতে আছে সেই রো দিয়ে গুণ করব। R1 রোতে থাকে আমরা R1 রো দিয়ে গুণ করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি R2 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু R1 করি, তাহলে আমরা জেনারেল ফর্মুলাটা পেয়ে গেলাম। এখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখব যে আসলে আমাদের ফর্মুলাটা ঠিক আছে কিনা, আমরা এই এলিমেন্টের ভ্যালুটাকে 0 করতে পারছি কিনা। তাহলে আমি যদি প্রথমে এই পজিশনের জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে এই পজিশনের আমার R2 এর ভ্যালু হচ্ছে 0.1 মাইনাস
সূত্রের 0.1 ডিভাইডেড বাই 3, 0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমরা দেখলাম যে 0.1 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 করলে আমাদের এই পজিশনের ভ্যালুটা আসলে আসছে 0। একই যখন এই পজিশনের ভ্যালু বের করব, তো এই পজিশনে আমরা R2 এর ভ্যালু হচ্ছে 7, তাহলে সূত্রটি হবে 7 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু এই বরাবর R1 এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.1। তাহলে আমরা যদি এখন এটাকে ক্যালকুলেশন করি, 7 মাইনাস 0.3 ইন্টু মাইনাস 0.1, তাহলে আমরা এই পজিশনের ভ্যালুটি পাবো 7.0033। একইভাবে এই পজিশনের ভ্যালু বের করার সময় এই পজিশনের আমাদের R2 এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.3, তাহলে মাইনাস 0.3 দেন মাইনাস 0.1 ডিভাইড বাই 3 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.2, তাহলে মাইনাস 0.2। তাহলে আমরা যদি এটি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এই পজিশনে আমাদের ভ্যালুটি আসবে মাইনাস 0.293। তারপর আমরা এই পজিশনের ভ্যালু বের করব। আমরা যখন এই পজিশনের ভ্যালু বের করব, তখন এই পজিশনে আমাদের R2 এর ভ্যালু হচ্ছে 0 হবে, মাইনাস 0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু আমাদের R1 এর ভ্যালু হবে 1। তাহলে আমরা 0 মাইনাস 0.1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 করলে আমাদের ভ্যালু আসবে মাইনাস 0.033। তারপর আমরা যখন এই পজিশনের ভ্যালু বের করব, এই পজিশনের আমাদের R2 এর ভ্যালু 1 এবং R1 এর ভ্যালু 0, তাহলে এখানে বসালে আমাদের এখান থেকে আসলে পরবর্তী টার্মটি 0 হয়ে যাচ্ছে, আমাদের ভ্যালু থাকছে 1। তারপর এই পজিশনে যখন ভ্যালু বের করব, তখন এই পজিশনের আমাদের R2 এর ভ্যালুটি হচ্ছে 0 এবং R1 এর ভ্যালু 0, তো আলটিমেটলি টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা জেনারেল প্যাটার্নের সেই ফর্মুলাটা ব্যবহার করে আমাদের H1 কে 0 করে ফেলেছি এবং বাকি ক্যালকুলেশনগুলো সম্পন্ন করেছি। এখন আমরা ঠিক একইভাবে আমাদের A31 কে ভ্যালুকে 0 করব, একই প্যাটার্নটা ফলো করে, এবং আমরা A31 কে 0 করব এবং বাকি ভ্যালুগুলো বের করব। একইভাবে আমরা যদি A31 কে 0 করার জন্য ফর্মুলাটি লিখি, যেহেতু রোটাতে চেঞ্জ হচ্ছে তাই রো এর নতুন নাম হবে R3 প্রাইম ইকুয়াল টু R3, যে রোটা চেঞ্জ করছে সেই রোটা লিখলাম, মাইনাস যে এলিমেন্টটাকে 0 করব সেটা লিখবো, যেটা হচ্ছে 0.3, তাহলে 0.3 ডিভাইডেড বাই এই এলিমেন্টটা যে কলাম বরাবর অবস্থিত সেই কলামের ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে ভাগ করব, ডায়াগোনাল এলিমেন্টটি যেই রোতে অবস্থিত সেই রো দিয়ে গুণ করব। তাহলে আমরা জেনারেল ইকুয়েশনটি লিখে ফেললাম। এখন আমরা ঠিক একইভাবে আবার এই ফর্মুলাটা ব্যবহার করেও দেখব যে আমাদের এই পজিশনের ভ্যালুটা 0 হচ্ছে কিনা। এখন আমরা এই পজিশনের ভ্যালুটা 0 করব। এই পজিশনের ভ্যালুটা 0 করার জন্য এই পজিশনের আমাদের R3 এর ভ্যালুটা ছিল 0.3 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 3 জেনারেল সূত্র থেকে ইনটু আমাদের এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালুটা ছিল 3, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এই পজিশনে যখন ভ্যালু বের করব, তখন এই পজিশনের আমাদের R3 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 0.2 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 3 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 0.1। তাহলে আমরা যখন এই ক্যালকুলেট করব, তখন আমাদের এই পজিশনে আমাদের ভ্যালুটি আসবে মাইনাস 0.19। একইভাবে আমরা যখন এই পজিশনের ভ্যালুটি বের করব, এই পজিশনের আমাদের R3 এর ভ্যালু হচ্ছে 10 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 3 ইন্টু এই পজিশন বরাবর আমাদের R1 এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.2। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে আমাদের এই পজিশনের ভ্যালুটি আসবে 10.02।
একইভাবে আমরা এখন যদি এই পজিশনের ভ্যালু বের করি, এই পজিশনের জন্য আমাদের R3 এর ভ্যালু হচ্ছে 0 এবং R1 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 0 মাইনাস 0.3 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 করলে আমাদের এই পজিশনের ভ্যালুটা আসবে মাইনাস 0.1। একইভাবে যখন এই পজিশনের ভ্যালু বের করব তখন আমাদের R3 এর ভ্যালুটা হচ্ছে আসবে 0 এবং R1 এর ভ্যালুটাও 0, আলটিমেটলি টার্মটা আমাদের 0 আসবে। এই পজিশনের ভ্যালু বের করার সময় আমরা দেখব যে R3 এর ভ্যালুটা হচ্ছে 1 এবং R1 এর ভ্যালুটা 0, ইভেন্চুয়ালি আমাদের এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, 1 থাকছে ভ্যালু, সুতরাং আমাদের ভ্যালুটা আসবে 1। তাহলে আমাদের প্রথম স্টেপ অ্যাপ্লাই করে আমরা এই 1 কে 1 এবং অ্যাট দ্য সেম টাইম এই 2 এবং এই 3 কে 0 করেছি। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে আমাদের শুরুতে আমাদের ম্যাট্রিক্সটা এরকম একটা ফরম্যাটে ছিল। যখন আমরা প্রথম স্টেপে প্রথম কলামকে 1 0 0 করলাম, অ্যাট দ্য সেম টাইম যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা প্রথম কলামকে 1 0 0 করলাম, সেই ফর্মুলাগুলোর কারণে আমাদের ফোর্থ যে কলামটা 1 0 0 ছিল সেখানে নন জিরো ভ্যালু চলে এসেছে। একইভাবে আমরা সেম প্যাটার্নে এখন আমাদের সেকেন্ড স্টেপটা ফলো করব। সেকেন্ড স্টেপে আমাদের টার্গেট হবে এই ভ্যালুটাকে এই 2 কে 1 করা, অ্যাট দ্য সেম টাইম এই ভ্যালু এবং এই ভ্যালুটাকে 0 করা। যখন আমরা সেকেন্ড স্টেপে এইটাকে 0, এটাকে 1 এবং এটাকে 0, দ্যাট মিন্স 0 1 0 কলাম তৈরি করব, তখন দেখা যাবে যে যেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা এই কলামটাকে 0 1 0 করব, তার কারণে আমাদের এই কলামটাতে 0 1 0তে নন জিরো ভ্যালু চলে আসবে। থার্ড স্টেপে একইভাবে আমরা যখন 0 0 1 কলাম ফর্ম করব তখন আমরা দেখব সর্বশেষ যে 0 0 1 কলাম আছে সেখানে নন জিরো ভ্যালু চলে আসবে। তো সেকেন্ড স্টেপের ক্ষেত্রে আমরা যদি সেম একইভাবে জেনারেল ফর্মুলাগুলো লিখে ফেলি, যে এটা এখন এই প্যাটার্নটা ফলো করে আমরা করলাম, সেক্ষেত্রে আমরা দেখি জেনারেল ফর্মুলাগুলো কি দাঁড়াবে। এখন আমাদের এই নতুন রো এর নামটি হয়ে গেছে R1 প্রাইম রো, তারপরে হচ্ছে R2 প্রাইম এবং R3 প্রাইম রো। এখন আমরা যখন ফার্দার আবার চেঞ্জ করব তখন আমাদের রোগুলোর নাম হয়ে যাবে R1 ডাবল প্রাইম, R2 ডাবল প্রাইম এবং R3 ডাবল প্রাইম। তো সেকেন্ড স্টেপে আমাদের টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে 0 করা। তো আমরা দেখেছি যে কোনো এই এলিমেন্টটাকে 1 করা। আমরা দেখেছি যখনই আমরা কোনো একটা এলিমেন্টকে 1 করতে চাচ্ছি, আমরা যদি সেই এলিমেন্ট দিয়ে তাকে ভাগ করি তাহলে আমরা ইজিলি 1 পেয়ে যাচ্ছি, যেরকম আমরা এটাকে 1 করার সময় করেছিলাম। তো আমি প্রথমে যদি একটু লিখি যে যেটাকে 1 করছি সেটা যদি মাঝেরটাকে লিখে R2 ডাবল প্রাইম, আমরা প্রপার স্পেস রাখবো, উপরে আমাদের R1 ডাবল প্রাইমও লিখতে হবে। তো তাহলে আমি যদি সেকেন্ড স্টেপে এই এলিমেন্টটাকে 1 করা টার্গেট, তাহলে আমি যদি এই এলিমেন্ট দিয়ে এই এলিমেন্টকে ভাগ করি তাহলে আমার এই ভ্যালুগুলো 1 হয়ে যাচ্ছে। এবং আমরা যখন এই এলিমেন্টটাকে এই এলিমেন্ট দিয়ে ভাগ করব আমাদের এমনভাবে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, আমরা অন্য যে কোনোভাবেও এটাকে 1 করতে পারি, বাট যেভাবেই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি না কেন মনে রাখতে হবে এটাকে 1 করার সময় এটা যাতে 0ই থাকে, এটাতে যাতে কোনো রকমের পরিবর্তন না হয়। তো তাহলে আমরা R2 যেই এই রোটা ছিল R2 প্রাইম রো, তাহলে আমরা যদি R2 প্রাইম রোটিকে আমরা এই এলিমেন্ট দিয়ে ভাগ করি, দ্যাট মিন্স 7.0033 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 0 ডিভাইডেড বাই 7.0033 করলে আমরা এখানে পাবো 0, তারপরে 7.0033 করলে আমরা এখানে পাবো 1। একইভাবে এই পাশের এর পরের এলিমেন্টটি হবে -0.2933 ডিভাইডেড বাই ভ্যালু, তারপরের প্রত্যেকটা ভ্যালুকে আমরা ডিভাইডেড বাই 7.0033 করলে আমরা বাকি ভ্যালুগুলো পেয়ে যাব, এখানে আমরা বাকি 4টি ভ্যালু পেয়ে যাব। তারপরে আমরা এখন আসি যে আমরা যখন এই ভ্যালুটাকে 0 করব সেক্ষেত্রে আমাদের একই প্যাটার্নের ফর্মুলাটা কি হবে। এই ভ্যালুটাকে 0 করার সময় আমাদের নতুন যে রোটার নাম হবে, নতুন রোয়ের নাম হবে R1 ডাবল প্রাইম। R1 ডাবল প্রাইম ইকুয়াল টু আমরা যেই রোটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেই রোয়ের নাম লিখব R1 প্রাইম, R1 প্রাইম মাইনাস, তারপর আমরা যে এলিমেন্টটাকে 0 করতে চাচ্ছি সেই এলিমেন্টটা লিখব, আমরা এই এলিমেন্টটাকে 0 করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে মাইনাস 0.1 ডিভাইডেড বাই 3। তারপর আমরা
এই এলিমেন্টটাকে ভাগ করব এই এলিমেন্ট বরাবর যে এই কলামের যে ডায়াগোনাল এলিমেন্ট আছে সেই ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে। আমাদের এই কলামে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 7.0033, তাহলে আমরা 7.0033 দিয়ে ভাগ করব এবং ডায়াগোনাল এলিমেন্টটি যে রো বরাবর আছে সেই রো দিয়ে গুণ করব। যেহেতু ডায়াগোনাল এলিমেন্টটি r2 প্রাইম রোতে আছে তাই আমরা আবার r2 প্রাইম রো দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এই জেনারেল ফর্মুলাটা অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা এমনভাবে ফর্মুলাটা লিখেছি যাতে আমাদের এই পজিশনের ভ্যালুটা 1ই থাকে এবং এই পজিশনের ভ্যালুটা 0 হয়। আমরা এটাকে 0 করতে যেয়ে যদি এটাকে 1 থেকে অন্য কোনো ভ্যালু করে ফেলি তাহলে কিন্তু আমাদের আবার এটাকে 1 করতে হবে, কারণ আমাদের আলটিমেটলি কিন্তু যতগুলো স্টেপই লাগিয়ে আমরা ম্যাট্রিক করি না কেন আমাদের আলটিমেট টার্গেট থাকবে যে আমরা শুরুতে এই ম্যাট্রিক্সটাকে যেভাবে লিখেছি তার থেকে আমাদের ফাইনালি এই 3/3 পোর্শনটা একটা আইডেন্টি ম্যাট্রিক্স হয়ে যেতে হবে এবং এই 3/3 পোর্শনটা যখন আইডেন্টি ম্যাট্রিক্স হয়ে যাবে তখন রাইটের যে পোর্শনটা থাকবে 3/3 এখানে যে নন জিরো এলিমেন্টের ম্যাট্রিক্স তৈরি হবে সেটাই আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্স। তো আমরা যখন এই জেনারেল ফর্মুলাটা অ্যাপ্লাই করে এই পজিশনের ভ্যালু বের করব তখন আমরা দেখি যে আসলে এটা 1 থাকছে কিনা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার কারণে। এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমাদের এই পজিশনের আমাদের r1 প্রাইমের ভ্যালু ছিল 1 এবং r2 প্রাইমের ভ্যালু হচ্ছে 0। r2 প্রাইমের ভ্যালু 0 হলে এই টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে, আমাদের ভ্যালুটা এখানে 1ই থাকছে। তারপরে এই পজিশনে যখন ভ্যালু বের করব তখন আমাদের r1 প্রাইমের ভ্যালু হবে -0.1 ডিভাইডেড বাই 3, তারপর মাইনাস এই ফ্র্যাকশন ইনটু r2 প্রাইমের ভ্যালু হচ্ছে 7.0033। তো আসলে দেখা যাবে তখন ব্যাপারটা দাঁড়াবে -0.1 ডিভাইডেড বাই 3 মাইনাসে মাইনাসে প্লাস 0.1 ডিভাইডেড বাই 3 ইনটু 7.0033 ডিভাইডেড বাই 7.0033। তো আলটিমেটলি ক্যালকুলেশন করলে এই পজিশনের ভ্যালুটা চলে আসবে 0। তো একইভাবে আমরা বাকি এলিমেন্টের ভ্যালুগুলো এখানে বের করে ফেলব। একইভাবে আমরা যদি এখন r3 প্রাইম বের করার সময় আমরা যদি এখন এই এলিমেন্টটাকে 0 করা আমাদের টার্গেট এবং আমরা যখন এই এলিমেন্টকে 0 করব আমাদের এমনভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যাতে আমাদের এই এলিমেন্টের ভ্যালুটাও 0ই থাকে। তো একইভাবে আমরা যদি জেনারেল ফরম্যাটের ফর্মুলাটি লিখি আমাদের নতুন রো এর নাম হবে r3 ডাবল প্রাইম। r3 ডাবল প্রাইম ইকুয়াল টু যেই রোতে চেঞ্জ করতে চাচ্ছি এই রোটা লিখব, দ্যাট মিন্স r3 প্রাইম মাইনাস আমরা যে এলিমেন্টটাকে 0 করতে চাচ্ছি সেই এলিমেন্ট লিখব, এলিমেন্ট হচ্ছে -0.19, তাহলে -0.19 ডিভাইডেড বাই করব আমরা এই এলিমেন্টটা যে এই কলামে আছে সেই কলামের ডায়াগোনাল এলিমেন্ট দিয়ে, দ্যাট মিন্স 7.003। তাহলে এই এলিমেন্টটা যে রোতে আছে সেই রো দিয়ে আবার আমরা গুণ করে দিব ইনটু r2 প্রাইম। তাহলে আমাদের যে জেনারেল ফরম্যাটে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে r3 প্রাইম মাইনাস -0.19 ডিভাইডেড বাই 7.0033 ইনটু r2 প্রাইম। তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা এই এলিমেন্টটাকে 0 করব এবং এট দ্য সেম টাইম চেক করব এই এলিমেন্টের ভ্যালুটা 0ই আছে কিনা। তাহলে আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি আমাদের এই পজিশনের ভ্যালু বের করার জন্য আমাদের r3 প্রাইমের ভ্যালুটি 0 এবং r2 প্রাইমের ভ্যালু 0, তো আলটিমেটলি টোটাল এই টার্মের ভ্যালুটা 0 আসবে। তারপর যখন এই এলিমেন্টটা বের করব এই এলিমেন্টে আমাদের এই পজিশনের আমাদের r3 প্রাইমের ভ্যালু হচ্ছে -0.19, তারপর মাইনাস দেন -0.19 ডিভাইডেড বাই 7.0033 ইনটু এই পজিশন বরাবর আমাদের r2 প্রাইমের ভ্যালু হচ্ছে 7.0033। তো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে -0.19 মাইনাস মাইনাসে প্লাস 0.19 ইনটু 7.0033 ডিভাইডেড বাই 7.0033। তো আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে 0 আসে। একইভাবে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে যদি এই পজিশনের ভ্যালু বের করতে চাই সেক্ষেত্রে আমরা এই পজিশনের জন্য r3 প্রাইমের ভ্যালু হবে 10.02 মাইনাস -0.19 ডিভাইডেড বাই 7.0033 ইনটু -0.2933। তাহলে আমরা এইভাবে সেমভাবে ক্যালকুলেশন করে আমরা বাকি এলিমেন্টের ভ্যালুগুলো বের করব। যখন আমরা এই জেনারেল ফর্মুলাগুলোকে ব্যবহার করব তখন এই জেনারেল ফর্মুলা ব্যবহার করে আমরা দেখতে পাবো যে আমাদের আর সেকেন্ড স্টেপ শেষে আসলে ম্যাট্রিক্সের চেহারাটা কিরকম দাঁড়ায়। সেকেন্ড স্টেপ শেষে আমাদের ম্যাট্রিক্সের চেহারাটা দেখতে এরকম হবে।
আমরা যখন সেকেন্ড স্টেপে এই জেনারেল ফর্মুলাগুলো ব্যবহার করে আমাদের ম্যাট্রিক্সটি A12 এবং A32 কে 0 করলাম এবং A22 কে 1 করলাম। তো আমাদের সেকেন্ড স্টেপ শেষে আমাদের 0 1 0 কলাম তৈরি হয়ে গেল সেকেন্ড কলামে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো আমাদের যে এখানে ফিফথ কলামটি ছিল 0 1 0, সেখানে আমাদের নন জিরো ভ্যালু সম্পন্ন ভ্যালু চলে আসছে। তাহলে আমাদের সেকেন্ড স্টেপ শেষে আমাদের 0 1 0 করার সাথে সাথে ফিফথ এর 1 0 1 0 কলামটিতেও ভ্যালু চলে এসেছে। একইভাবে আমরা যে জেনারেল প্যাটার্নের ফর্মুলা লেখাটা দেখালাম, ঠিক একই ওয়েতে আমরা আবার যদি জেনারেল ফর্মুলাগুলো লিখি তাহলে আমরা থার্ড স্টেপে এই দুটি এলিমেন্টকে 0 এবং এই ভ্যালুটাকে 1 করতে পারবো। তো আমরা যখন থার্ড স্টেপে এই এলিমেন্টটাকে 1 করতে যাব তখন আমরা যদি এই এলিমেন্ট ধারা এই রোটাকে ভাগ করি তাহলে আমরা এই এখানের ভ্যালু 1 পেয়ে যাব। এখন সেকেন্ড স্টেপ শেষে আমাদের রো এর নামগুলো হয়ে গিয়েছে r1 ডাবল প্রাইম, r2 ডাবল প্রাইম এবং r3 ডাবল প্রাইম। আমরা থার্ড স্টেপে যদি r3 ডাবল প্রাইমকে এই এলিমেন্ট দিয়ে ভাগ করি তাহলে আমরা এই ভ্যালুগুলো 1, এই ভ্যালুটা 1 হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম এই ভ্যালুগুলো 0 থাকবে। তারপর আমরা যে জেনারেল সূত্র লেখার প্যাটার্নটি দেখেছি সেই সূত্র লেখার প্যাটার্নটি ব্যবহার করে একইভাবে আমরা r1 ট্রিপল প্রাইম এবং r2 ট্রিপল প্রাইমের ফর্মুলাটি তৈরি করব এবং আমরা এই দুটি এলিমেন্টকে 0 করব। তো 0 করার সময় আমরা এটাও চেক করব যে বাকি 1 এবং 0 0 এবং 1 এই ভ্যালুগুলো আদৌ চেঞ্জ হচ্ছে কিনা। আমাদের এমনভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যাতে এই দুটি এলিমেন্ট 0 করার পাশাপাশি আগের এলিমেন্টগুলো যেটা 1 ছিল সেটা 1ই যাতে থাকে, যেটা 0 ছিল সেটা 0ই যেন থাকে। তো থার্ড স্টেপে আমরা যখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করব এবং ফর্মুলাগুলো পাশাপাশি লিখবো, আমরা এইভাবে উপরে লিখবো না, আমরা পাশাপাশি এখানে r1 ট্রিপল প্রাইমে কি চেঞ্জ করেছি, r2 ট্রিপল প্রাইম রো তৈরি করতে কি করেছি, r3 ট্রিপল প্রাইম রো তৈরি করতে কি করেছি সেভাবে লিখবো। ইভেন্চুয়ালি আমরা দেখতে পাচ্ছি থার্ড স্টেপ শেষ করার পরে আমাদের যে থার্ড কলামটা ছিল 0 0 1 সেটি তৈরি হয়ে গিয়েছে এবং এই কলামটি তৈরি করার সময় আমাদের যে আগের 6 কলামটি 0 0 1 ছিল সেখানে নন জিরো ভ্যালু সম্পন্ন ভ্যালু চলে এসেছে। তাহলে আমরা শুরুতে যে একটা 3/6 অর্ডারের ম্যাট্রিক্স লিখেছিলাম, তিনটি স্টেপ অ্যাপ্লাই করার পরে ম্যাট্রিক্সটি দেখতে এই ফরম্যাটে চলে আসছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি লেফটের যে কোফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েবলের একটা ম্যাট্রিক্স ছিল সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে এবং রাইটের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা হচ্ছে নন জিরো ভ্যালু সম্পন্ন ম্যাট্রিক্সে পরিণত হয়ে গেছে। এই 3/3 পোর্শনটি হচ্ছে আসলে আমাদের গিভেন ইকুয়েশনের কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। দ্যাট মিনস এই এতটুকু পোর্শনই হচ্ছে আসলে আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে আমরা আমাদের এই ইনভার্স ম্যাট্রিক্সটি পেয়ে যাব। এবং আমাদের যে গিভেন ইকুয়েশন দিয়ে দেওয়া আছে সেই গিভেন ইকুয়েশন থেকে কিন্তু আমরা বি ম্যাট্রিক্সটি পেয়ে যাচ্ছি। বি ম্যাট্রিক্সটি হচ্ছে আসলে 7.85 মাইনাস 19.3 এবং 71.4 নিয়ে তৈরি যে ম্যাট্রিক্সটি। তাহলে আমরা তিনটে স্টেপ শেষে যে এই ইনভার্স ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম এবং আমাদের গিভেন কোশ্চেন থেকে আমরা যে ম্যাট্রিক্সটি পেয়ে গেলাম, আমরা এখন যদি এই ইনভার্স ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এক্স ম্যাট্রিক্সটি পেয়ে যাব। আমরা নর্মাল যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সেটা আমরা এটা ক্যালকুলেটরও করতে পারি অথবা আমরা ডিরেক্টলি এই এলিমেন্টের সাথে এই এলিমেন্টটা গুণ প্লাস পরের এলিমেন্টের সাথে পরের এলিমেন্টটা গুণ প্লাস এর পরের এলিমেন্টের সাথে এর পরের এলিমেন্টটা গুণ, যেভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি সেভাবে যদি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা এই ম্যাট্রিক্সটি পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ইনভার্স ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে একটি 3/1 অর্ডারের ম্যাট্রিক্স পেয়েছি, যেক্ষেত্রে প্রথম রো এর ভ্যালুটা আসলে প্রথম ভেরিয়েবলের ভ্যালু, দ্বিতীয় রো এর ভ্যালুটা আসলে দ্বিতীয় ভেরিয়েবলের ভ্যালু এবং তৃতীয় রো এর ভ্যালুটা আসলে থার্ড ভেরিয়েবলের ভ্যালু। তো এভাবে গাউস জর্ডান এলিমিনেশন মেথড ব্যবহার করে আমরা গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশনের ভেরিয়েবলের ভ্যালু বের করতে পারি। এক্ষেত্রেও আমরা একই কথা বলবো যে আমাদের এই ক্যালকুলেটেড ভ্যালু যদি আমাদের ক্যালকুলেটরে ডিরেক্টলি বের করা ভ্যালুর সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের ক্যালকুলেশন ওকে আছে। তো আমরা কেয়ারফুলি ম্যাথটা করব যাতে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এবং ক্যালকুলেটর থেকে পাওয়া ভ্যালু এই দুটি ভ্যালু ম্যাচ করে। যদি ম্যাচ না করে তাহলে আমাদের ক্যালকুলেশনে হয়তো বা কোথাও ভুল রয়েছে। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো মেথডে গিভেন সেট অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার পদ্ধতি দেখব। ধন্যবাদ সবাইকে।